শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। প্রকৃতি আর মানুষকে ভালোবাসতেন, তাই ছোট থেকেই জগৎটাকে দেখতেন দু চোখ ভরে, উপভোগ করতেন পথের দৃশ্য, নজর এড়াতো না মানুষের দুঃখ। সাহিত্যেও সেই ছাপই রেখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1894 সালের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্ম। 1921 সালে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্যে দিয়ে তার সাহিত্যিক জীবনের শুরু। ভাগলপুরে কাজ করার সময় 1925 সালে তিনি পথের পাঁচালী রচনা শুরু করেন এবং এই বই লেখার কাজ শেষ হয় 1928 সালে। তার অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। 1940 সালে তিনি তারানাথ তান্ত্রিক চরিত্রটি সৃষ্টি করেন। শুরুতে দুটি ছোট গল্প রচনার মধ্য দিয়ে তারানাথের ব্যক্তিত্ব পাঠকের সামনে প্রকাশিত হয়, কিন্তু বিভূতিভূষণের মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করেন তারানাথ তান্ত্রিকের চরিত্রটিতে। আজ গল্প স্বল্পতে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধু সুন্দরী দেবীর আবির্ভাব। গল্প পাঠে অর্পণ ও অরুণিমা। শুরু হচ্ছে মধু সুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেননি, সুতরাং তার দ্বিতীয় গল্পটিও যে বিশ্বাস করবেন এমন আশা করতে পারি না। কিন্তু দ্বিতীয় গল্পটা এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, রাশিও ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটা শুনে যান এবং সম্পূর্ণ সত্য বলে ডিসমিস করার আগে মহাকবির ওই বহুবার উদ্ধৃত, সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট, মানে এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নন, তিনি এই গল্প নাইবা শুনলেন। ভূমিকা রেখে এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা হয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটাও ভালো ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছে মটস লেনে তারানাথ জ্যোতিষীর বাড়িতে গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো হে, আর দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠতে যাচ্ছি, এমন সময়ে ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝে আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না এলেও মনের ভাবে এরকম থাকে, কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় কেউই আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলার আর শোনার প্রবৃত্তি দুজনেরই জাগল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়াম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, এ কথা আগের গল্পটায় বলেছি। আশা করে তা আপনারা ভোলেননি। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনবো এমন আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ রকমের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে কি যেন একটা বলি বলি করেও বলেনি। বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারো কাছে বলেনি। হয়তো সেগুলি ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। বললাম, জ্যোতিষী মশাইয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো। ওর ঢের শুনেছি। তারানাথ হেসে বললেন, ঢের শোনোনি? শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপিয়ালা গরম চা ও দুখানা করে পরোটা আর আলু ভাজা আনলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতো গায়ের রং, বেশ উজ্জ্বল, চোখ মুখ বন্ধ নয়। আমায় বলল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? তুই চলে যা, দুটো পান নিয়ে আয় যা। মেয়ে চলে গেলে আমার দিকে চেয়ে বললেন, ছেলে পেলে সামনে সেসব গল্প, চাটা খেয়ে নাও, পরোটা খানা। না না না, ফেলতে পারবে না, ফেলতে পারবে না। ইয়াং ম্যান তোমরা এখন, খাওয়ার বেলা অমন, আরে ওই বৃষ্টির জলে হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। বীরভূমের শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথা বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলুম। খুঁজলে কি হবে, ও পথের পথিকদের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেড়িয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা কেনা বেচার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল আর আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম, সত্যিকার সাধু একটাও দেখলুম না। এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ, ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখে একটা পুঁটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী,
বললেন, তুই যে দেখছি বড় ভক্ত। কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদে সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধু যে হেসে বললেন, ও হে ছোকরা, সাধু হব বললেই যে হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা। কথাটি পাগলিও বলেছিল। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দেই। 3 মাইল দূরের কুসুম্বনী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তাঁর আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি। হ্যাঁ, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লা পক্ষের রাত্রে, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কি এলো এই নির্জন নদী তীরে জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূর গিয়ে যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, সে মেয়েটি এলোই বা কেমন করে একাই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলুম। তারপর দিন রাত্রে আমি ঘুমোলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সে মেয়েটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না গাগড়া, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরেকটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এ কথা মনে হলো তা আমি বলতে পারবো না। আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আরেকটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিন ওই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো
এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চলল আরো দিন 10-12। তারপর সাধুর ডাক এলো বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করবার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামদ করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছুই নয়। সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন, কিন্তু কাছে কোথাও বসতে নেই। মেয়েটি আসেই বা কোথা থেকে, আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমনি রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে দুষ্ট বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আসে কি না। তখন ছিল অল্প বয়স। তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখনই আমার যথেষ্ট ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কি না। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন আমি অপরিণত বুদ্ধির নির্বোধ যুবক মাত্র। তখন গুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিন তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তাও নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রের জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল যেই কাল রাত্রে। তাকে আর তখন বুঝেছিলাম? যাক সব কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের ডালপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনি বরাকর নদী, দুপাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিম তলা ও পঞ্চমুণ্ডির আসন, আমি যেখানে বসে আছি। আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারে কিছু টের পাইনি। অথচ আগেই বলেছে আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানবোধ হয়েছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিচ্ছু জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখে সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন
সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে? কি করে এমন নিঃশব্দে অতর্কিতে এখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী সে মেয়েটি। অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আর অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোল পাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্যে লাড্ডু, কচৌরি এবং একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলি রেখে দাও। অতি কষ্টে সাধুর হাত থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর হলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলে দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তাঁরই যত্নে এবং দয়ার সেবার কারণে ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পর। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাবু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন উনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার মনে হলো সে অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো কি করে জানলাম না? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তোমার জ্বরের ঘরে বলছিলে ওইসব কথা। নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করে দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আর চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। নিচে বসে থাকার, মন্দিরে প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে তো আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললুম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর
আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, আরে সে পাগলিকে তুমি চেনো? সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছ, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতো পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল, কুকুর কি গোখলা সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি ভেবে বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপন পাপ নেই যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি। তবে সে অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে যে একথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমাকে বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তাঁর মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। উলারনব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রে একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরেও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্টলিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে আপনাকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর মন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, অধর্ম নেই। কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপার বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল अथातः संप्रवक्ष्यामि योगिनी साधनोत्तमं सर्वार्थ साधनं नाम देहिनां सर्वसिद्धिदम् अति गुह्या महाविद्या देवानामपि दुर्लभा। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমি নাছোড় বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র?
কি বিপদেই পড়েছি বড় সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যাভাবে পেতে চেয়েও না। এর বিপদের দিক বলি, ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবেন, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবেন। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও চাইনি। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতো পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথা বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিল না। তারপরে আমার টাইফয়েড জ্বর হয়, বলেনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসছে। সে জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকব, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপরে ওখান থেকে চলে এলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইভাবে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবু মনকে বোঝালাম, 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমাস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমি শান্নৈ পূপ সুপৈ সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিধ দিয়ে বালের উপরে হোম করে ওং টং ঠং হ্রিং ইং ক্ষং মধুসুন্দরী নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতো পাগলি তেমনি সাধু। মন্ত্রতন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোক ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন শুরু হয়েছে, সবে 8 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও। এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছে, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এদিকে অবিকল কস্তুরীর গন্ধ। বাহ,
পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি আছে। তারপরে আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে কি একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতি মাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সে পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসে যদি বলি কিছুই বলা হলো না। মধু সুন্দরী দেবীর ধ্যানে আছে। উদদ্ ভানু প্রকাশাতা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি নীলাম্বর পরিধানা মদে বিহ্বল লোচনা নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধমোদিতা কোমলাঙ্গিং স্মেরমুখিং পিনোত্তুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদবিহ্বল লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। তবে কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধু সুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাঁকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হলদে হয়ে এসেছে। আগে যেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে, বরাকর নদীর দুপারে শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিল ওই 3 মাস। এইসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিল ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নিয়ে অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা, সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাসী করবে, মিথ্যাবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ। তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, বলে আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণ জ্ঞান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শাল বনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিকবেদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে নিশ্চুপ স্থানুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন প্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন।
নিকটে বস্তিতে তার বাড়ি। অনেকদিন থেকে তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন ভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানিয়ে কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কে ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ ও কটাক্ষে যেমন লোলজিহ্ব করালিনী প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এ যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখে মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মকর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমিষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? বললুম, ভয় কই, তুমি রাগ করেছো কেন? খল খল অট্টহাস্যের নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি বা চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললুম, দেবী, তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না। আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে দেখি সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গড়ন শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রে থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই। হয়তো একদিন মরবো এর হাতেই। সাপড়ে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এ ভাব বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরেই পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূর নিয়ে যাব। সে বলবো না এখন। এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? কোথায়? তা বলবো না। কত দূরে? কোন দিকে? তাও বলবো না। সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্য লাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না।
প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? কথাটা কেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমার এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে, তাই শুনে বাড়ির লোকে আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় নাকি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি, আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছেড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবে, এই তোমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে তৈরি রাখতে চেয়েছিলেন, এই জন্যেই। দেবী ত্রিকালজ্ঞা, তাকে জিজ্ঞেস করেনি কি করে তিনি এ কথা জানলেন, হলেও তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা? মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টা কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বুকে বালিশ দিয়ে খাড়া হয়ে উঠে বসলেন। ইচ্ছে হয় না কে বলেছে? হ্যাঁ, বললাম তো, ওই 3 মাসে বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। এদিকে ষড়ৈশ্বর্য শালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রেয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রের পর রাত্রে তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যিই মানুষই হবেন। বিদায় নিতে যাওয়ার রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গী হারা, বন্ধু হারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পর একজন মানুষ আমাদের সত্যিকার চায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনি। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু যাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকেও। বললাম,
এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মন দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে জ্যোতিষের ব্যবসা আরম্ভ করি, যা হয় একরকম। সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে পড়তে হবে না। না, পড়তে কখনো হয়ওনি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতরে যাবার জন্য উঠলেন। আমিও বার হয়ে ধর্মতলার মোড়ে এলাম। এই অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তার নাই বা বললাম। আজ গল্প স্বল্পতে শুনলেন তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মধুসুন্দরী দেবীর ভূমিকায় অরুণিমা এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে অর্পণ। গল্পের সূত্রধর সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।